হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি আবার অদ্ভুতুরে সিরিজের গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে ঘোর প্যাচে প্রাণগোবিন্দ। আজ পড়ছি প্রথম পর্ব। নমস্কার প্রাণগোবিন্দ বাবু, এই অধমের নাম প্রভঞ্জন সূত্রধর, সেই ময়না মুখ বেড়ে থেকে আসছি। প্রাণগোবিন্দ বাবু তটস্থ হয়ে বললেন, তা আসুন আসুন। শীতকালের সকাল 7টা। ভোরবেলা জম্পেশ কুয়াশা ছিল। এখন কুয়াশা কেটে দক্ষিণের বারান্দায় নরম রোদ এসে পড়েছে। সামনে একটু ছোট বাগান মতো, তাতে শীতকালের গাঁদা, পপি, মোরগ ফুল ফুটে আছে। পোকামাকড়রাও যে যার কাজে ব্যস্ত সমস্ত হয়ে বাগানে ওড়াউড়ি করছে। প্রাণগোবিন্দর কুকুর নেই, দুটো নধর বিড়াল আছে। তারা দুজন প্রাণগোবিন্দর পায়ের কাছে দিব্যি বসে আলসেমি করছে। এই সময় প্রাণগোবিন্দবাবু চা খান। চায়ের সঙ্গে নোনতা বিস্কুট থাকে। গায়ে খবরের কাগজ আসতে বেশ দেরি হয়। কাগজ আসেনি বলে প্রাণগোবিন্দ বসে বসে পঞ্জিকা পড়ছিলেন। পঞ্জিকা তার অতি প্রিয় গ্রন্থ। সারা বছর তিনি ফাঁক পেলেই পঞ্জিকা পড়েন, আর পঞ্জিকার বিজ্ঞাপন দেখে দেখে জাদু রুমাল বা অত্যাশ্চর্য আতর বা অতি বৃহৎ লাল মূলার কথা ভেবে খুবই অবাক হন। প্রাণগোবিন্দবাবু অবাক হতে খুবই ভালোবাসেন। প্রভঞ্জন সূত্রধর মধ্যবয়সী, মোটা সোটা মানুষ, গায়ের রং কালোর দিকেই। বাবরি চুল, ভুরো গোফ আর লম্বা জুলফি আছে। পায়ে কেটস আর ফুল মোজা, পরনে খাটো করে পরা ধুতি আর গায়ে একটা সাদা শার্টের উপর কালো আর কুটকুটে চেহারার কোট। বারান্দায় উঠে প্রভঞ্জন একটা বেতের চেয়ার টেনে প্রাণগোবিন্দবাবুর মুখোমুখি বসে বললেন, বিচক্ষণ মানুষ দেখলে আমি বড় খুশি হই, কিন্তু মুশকিল কি জানেন, আজকাল বিচক্ষণ মানুষ বিশেষ দেখাই যায় না। প্রাণগোবিন্দ কথাটা শুনে খুশি হলেন, কারণ তার পরিবারের কেউই তাকে বিচক্ষণ বলে মনে করে না। এমনকি তার সন্দেহ তার পোষা দুটো বিড়ালেরও প্রাণগোবিন্দবাবুর বুদ্ধিশুদ্ধির ওপর বিশেষ আস্থা নেই। তিনি একটু খুশির হাসি হেসে বললেন, তা তো বটেই, কিন্তু বিচক্ষণ লোকগুলো কোথায় গেল বলুন তো? আহা, যাবে আর কোথায়? যাওয়ার আগে তো আসাটা দরকার, তাই না? না এলে যাবেই বা কি করে? কথাটা বুঝলেন না? আসলে বিচক্ষণ মানুষ আজকাল আর জন্মাচ্ছেই না। 7টা গ্রাম ঘুরে হয়তো 1-8জন পাবেন। প্রাণগোবিন্দবাবু এ কথাতেও বেশ আত্মপ্রসাদ অনুভব করলেন। তা বটে, বিচক্ষণ মানুষের বেশ অভাবই দেখছি। তা একটু চা খাবেন নাকি? প্রভঞ্জন মাথা নেড়ে বললেন, না মশাই, এখন চা খেয়ে আর খিদেটা নষ্ট করব না, বরং একেবারে জল খাবারের সঙ্গেই চা খাওয়া যাবে। প্রাণগোবিন্দর মুখটা একটু শুকিয়ে গেল। কারণ হলো, গায়ে এসে বসবাস শুরু করার পর প্রায়ই গায়ের মাতব্বর আর উটকো লোকেরা এসে জুটছে। তাদের আপ্যায়ন করতে গিয়ে প্রাণগোবিন্দর গিন্নি জেরবার, আর লোকেরাও যেন তককে তককে থাকে। সকাল বিকেলে প্রাণগোবিন্দ চা বা জল খাবারের সময় হেঁ হেঁ করতে করতে এসে হাজির হয়। প্রাণগোবিন্দর গিন্নির ধারণা হয়েছে যে গাঁয়ের লোকগুলো খুবই ছোঁচা এবং বেহায়া, তাই তিনি
এখন কড়া হাতে অতিথি আপ্যায়ন বন্ধ করেছেন। এক আধ কাপ চায়ে তেমন আপত্তি করেন না, কিন্তু খাবারের প্লেট সাজিয়ে দেওয়ার পাট তুলে দিয়েছেন। তাই প্রাণগোবিন্দবাবু কাচু মাচু হয়ে মাথা টাথা চুলকে খুব লজ্জিত মুখে বললেন, ব্যাপারটা কি জানেন, আমি আজকাল খাবার টাবার খাই না, ওই কি বলে একটু ডায়েট কন্ট্রোল করছি আর কি। প্রভঞ্জন সূত্রধর এ কথায় একটুও দমে গেলেন না, বরং বেশ প্রসন্ন মুখেই বললেন, এই তো বিচক্ষণ লোকের লক্ষণ। মিতাহার মিতাচার না থাকলে কি বুদ্ধি বিবেচনা খোলে? পেট ভার হলে বুদ্ধি নিম্নগামী হয়। প্রাতরাসের দরকারও নেই তেমন। একটু আগে ঘোষপাড়ায় সাতকড়ির বাড়িতে দই চিড়ে মর্তমান কলা আর পাঠালি গুড় দিয়ে ফলার করে এসেছি। বরং একটু বসে কথাবার্তা কই, তারপর একেবারে মধ্যাহ্ন ভোজনটাই সারা যাবে, কি বলেন? মধ্যাহ্ন ভোজন শুনে প্রাণগোবিন্দবাবুর প্রাণ উড়ে যাওয়ার উপক্রম। স্খলিত হাত থেকে পঞ্জিকাখানা খসে পড়ে গেল। প্রভঞ্জন তাড়াতাড়ি নিচু হয়ে পঞ্জিকাখানা তুলে ধুলো ঝেড়ে তার হাতে দিয়ে বললেন, ওই সাতকড়ির কথাই ধরুন। দিব্যি চোখা চালাক বিচক্ষণ মানুষ ছিল, বিষসম্পত্তিও করেছে মেলা, কিন্তু এই মাঝ বয়সে হঠাৎ নোলা হয়েছে খুব। কেবল খাই খাই ভাব। সারাদিন কলাটা মূলোটা তো খাচ্ছেই, তার ওপর সকালে চিড়ে দই সাপটে, দুপুরে কালিয়া কোরমা উড়িয়ে, রাতে ফের পোলাও পায়েস। এখন দেখবেন বেশি খেয়ে খেয়ে দিন দিন কেমন ভ্যাবা গঙ্গারাম হয়ে যাচ্ছে। পেটকে যত বিশ্রাম দেবেন মাথা তত খোলতাই হবে। প্রাণগোবিন্দ জল খাবারের ব্যাপারটা পাশ কাটানোর পর এখন এই মধ্যাহ্ন ভোজনটা কি করে এড়ানো যায় সেটা দ্রুত ভাবতে ভাবতে বললেন, তা বটে তা বটে, বেশি খাওয়া মোটেই ঠিক নয় মশাই। এই তো আজকেই সেই নন্দীগ্রামে আমাদের মধ্যাহ্ন ভোজনের নেমন্তন্ন। তারা বেশ ফলাও আয়োজনও করে রেখেছে, কিন্তু আমি সাফ বলে দিয়েছি, না বাপু, গুরু পাক চলবে না, স্রেফ মাছের ঝোল আর ভাত। প্রভঞ্জন যেন ভারী আহ্লাদিত হয়ে উঠলেন এ কথায়। বললেন, আমি যত আপনার বিচক্ষণতার পরিচয় পাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। আপনি খুবই আটঘাট বেঁধে কাজ করেন। তবে এও বলি, যখন অন্যের পয়সাতেই ভোজ খাচ্ছেন তখন একটু সেটে না খেলে কি জুত হবে? নন্দীগ্রাম তো আর এক দৌড়ের রাস্তা নয়, পাক্কা 3.5 ক্রোশ। পথের ধকলেই সব হজম হয়ে যাবে যে। তা সে যাক, আপনার নির্লোভ স্বভাব দেখে ভারী ভালো লাগলো। তাহলে এবার কাজের কথাটা বলে ফেলি। প্রাণগোবিন্দ উৎসাহিত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, কাজের কথাটাই হোক। আমাকে আবার সপরিবার বেলাবেলি সেই নন্দীগ্রামে রওনা হতে হবে তো? প্রভঞ্জন মাথা নেড়ে বললেন, তা তো বটেই, তবে কিনা সকালবেলায় এতক্ষণ খালি পেটে থাকাটাও আপনার ঠিক হচ্ছে না। উপোস দেওয়ার ফলে আপনার বুদ্ধিতে শান পড়ছে বটে, কিন্তু মাথা ছাড়া অন্য অঙ্গ প্রত্যঙ্গ এতে খুব একটা খুশি হবে কি? তাদেরও তো কিছু প্রত্যাশা থাকে। নন্দীগ্রাম পৌঁছতে তা ধরুন বেলা 1-1:30 তো হবেই, একটু বেশি লাগতে পারে। মাঝখানে আবার সরস্বতী নদীর খেয়াপাড়ের ব্যাপার আছে কি না? প্রাণগোবিন্দ যথেষ্ট উদ্বিগ্ন হয়ে উঠছেন, কারণ ভিতর বাড়ি থেকে লুচি ভাজার গন্ধ আসছে, একটু আগে বেগুন ভাজার গন্ধও আসছিল। এখন যদি গিন্নি হুট করে মোক্ষদাকে দিয়ে লুচির থালা পাঠিয়ে দেন তাহলে প্রভঞ্জনের সামনে ভারী লজ্জায় পড়তে হবে। তাই উদ্বেগের গলায় পড়লেন, তাহলে বরং কিছু একটু মুখে দিয়ে নেবক্ষণ। এবার কাজের কথাটা। হ্যাঁ হ্যাঁ, এই যে, বলে প্রভঞ্জন সূত্রধর তার কোটের ভিতর দিককার কোনো গুপ্ত পকেটে
বেশ গভীরে ডান হাতটা ঢুকিয়ে অতি সাবধানে এক বান্ডিল নোট বের করে এনে সামনের খুদে টেবিলটার ওপর রেখে এক গাল হেসে পড়লেন। এই হলো গৌরীর মুক্তিপণ, পুরো 50,000 আছে, গুনে নিন। প্রাণগোবিন্দ গোল গোল চোখে অপার বিস্ময়ে নোটের বান্ডিলটা দেখছিলেন। 500 টাকার নোট তিনি ভালোই চেনেন, না গুনেই আন্দাজ করা যায় বান্ডিলে 100খানেক নোট আছেই। এই সাত সকালে অযাচিত এত টাকা তার বাড়িতে এসে হাজির হওয়ায় প্রথমে কিছুটা অবাক এবং কয়েক সেকেন্ড বাদে বেশ খুশি হয়ে বলে উঠলেন, বাবা, এ তো বেশ মোটা টাকাই। প্রভঞ্জনও একমত হয়ে বললেন, আগে আমারও তাই মত। আমার মক্কেল চরণডাঙ্গার গোকুল বিশ্বাসকেও আমি কথাটা বলেছিলাম, গোকুলবাবু, একটা গরুর জন্য ফস করে 50,000 টাকা বের করে দেওয়াটা কি ঠিক হচ্ছে? দরাদরি করে 10-20 হাজার টাকা কমানোর চেষ্টা করলে হতো না? শুনে উনি আঁতকে উঠে বললেন, বলো কি প্রভঞ্জন, যারা আমার গৌরীকে নিয়ে গিয়েছে তারা কি আর ভালো লোক? 10-20 হাজার কম দিলে তারা হয়তো গাঁই গুই করে রাজি হবে, কিন্তু শোধ তোলার জন্য গৌরীকে হয়তো পাঁচন দিয়ে ঘা কতক বসিয়ে দেবে, কিংবা লেজ মুচড়ে দেবে বা কান মলে দেবে। ও বাবা, গৌরীর কষ্ট আমার মোটেই সহ্য হবে না। সে আমার মেয়ের মতো, তার কষ্টের কাছে 50,000 কিছুই নয়। শুনে প্রাণগোবিন্দরও চোখ ছলছল করে উঠল। বললেন, আহা, গরুকে তো বড় ভালোবাসেন ভদ্রলোক। খুব খুব। পরিবারের আর কারো সঙ্গে এই গোকুল বিশ্বাসের বনে না, শুধু এই গৌরীর সঙ্গেই তার যত ভাব। আহা, শুনে বড় ভালো লাগলো। অবলা জীবের প্রতি মানুষের মায়া মমতা যত বাড়ে ততই পৃথিবীর মঙ্গল। আগে সে কথাও ঠিক, আর সেই জন্যই গোকুল বিশ্বাস দরাদরি না করে পুরো মুক্তিপণের টাকাটাই পাঠিয়ে দিয়েছেন। টাকাটা প্রকাশ্যে রাখাটা ঠিক হচ্ছে না মশাই। নোটগুলো পরীক্ষা করে গুনে নিন, তারপর একটু ঢাকা ঢুকি দিয়ে রাখুন। টাকা গুনতে খুব একটা খারাপ লাগে না প্রাণগোবিন্দবাবুর, সময়টাও ভালোই কাটে। তিনি টাকাগুলো গুনে বললেন, নোটগুলো জাল নয় এবং নোট 100খানারই আছে। টাকার বান্ডিলটা র্যাপারের তলায় ঢুকিয়ে ফেলে বললেন, না, 50,000ই আছে। প্রভঞ্জন মাথা নেড়ে বললেন, তার থাকবে না। গোকুল বিশ্বাস খাঁটি লোক, কথার নড়চড় নেই। তাহলে বরং গরুটা আনতে বলে দিন। আমাকে গরু নিয়ে গোকুল বিশ্বাসের বাড়িতে পৌঁছে দিয়ে তবে বিষয়কর্মে বেরুতে হবে। সেই রকমই কথা হয়ে আছে কি না? প্রাণগোবিন্দবাবু এবার একটু চিন্তায় পড়ে গেলেন। যতদূর মনে পড়ছে তাদের মোটে 2টো গরু আছে, একটা কালো আর একটা বাদামি, একটা দুধেল, একটা গাভীন। গরু বিষয়ে তার জ্ঞান খুবই সীমাবদ্ধ। ওসব তার গিন্নি আর কাজের লোকেরাই সামলায়। গরুর দাম 50,000 কিনা এ বিষয়েও তিনি খুব নিশ্চিত নন। ঠিক এই সময় মোক্ষদা পর্দা সরিয়ে লুচি আর বেগুন ভাজার রেকাবিটা নিয়ে বারান্দায় প্রবেশ করায় প্রাণগোবিন্দবাবুর মাথায় একটা চমৎকার আইডিয়া খেলে গেল। তিনি ভারী আত্মপ্রসাদের হাসি হেসে বললেন, হ্যাঁ, নিন, আপনার জল খাবার এসে গিয়েছে। প্রভঞ্জন ভারী খুশি হয়ে বললেন, তাই নাকি? বাহ, বেশ। বলেই মোক্ষদার হাত থেকে একরকম রেকাবিটা কেড়েই নিলেন। প্রাণগোবিন্দ তাড়াতাড়ি উঠে পড়ে বললেন, হ্যাঁ, আপনি বরং খেতে থাকুন, আমি গরুর ব্যাপারটার একটা হেস্তনেস্ত করে আসছি। যে আগে, গরু না নিয়ে যাচ্ছি না, আপনি ঘুরে আসুন। ব্যস্তে ভিতর বাড়িতে এসে প্রাণগোবিন্দ তার গিন্নি সুরবালাকে জিজ্ঞেস করলেন, আমাদের কোন গরুটার নাম গৌরী বলো তো?
সুরবালা কুটনো কুটতে বসেছেন। ভুরু কুচকে বললেন, গৌরী? গৌরী তো আমাদের বড় মেয়ের নাম। ও নাম গরুকে দিতে যাব কেন? আহা, গৌরী নামে কি আমাদের কোনো গরু নেই? ওই যে গো, যে গরুটাকে চরণডাঙ্গার গোকুল বিশ্বাস খুব ভালোবাসে। তোমার কি বুড়ো বয়সে মাথার দোষ হলো? কে চরণডাঙ্গার গোকুল বিশ্বাস? সে আমাদের গরুকে ভালোবাসতে যাবে কোন দুঃখে? আহা, ওসব তুমি বুঝবে না। আমাদের গরুগুলোর নাম কি সেটা আগে শুনি। একটার নাম রাগী আর একটার নাম কালী। তুমি কেমন লোক বাপু যে নিজের গরুর নাম জানো না? ঠিক এই সময় মোক্ষদা এসে চোখ বড় বড় করে বলল, কর্তামা, দেখো গে, একটা ভাল্লুকের মতো লোক এসে কর্তা বাবা জলখাবারের প্লেট কেড়ে নিয়ে গপ গপ করে লুচি বেগুন ভাজা খাচ্ছে, আরও চাইছে। হ্যাঁ বলে একটা আর্তনাদ করে বটি কাত করে রেখে সুরবালা তেড়ে উঠতে যাচ্ছিলেন, কিন্তু জোকের মুখে নুন ফেলার কায়দায় প্রাণগোবিন্দ ফস করে র্যাপারের তলা থেকে টাকার বান্ডিলটা বের করে গিন্নির নাকের ডগায় ধরে এক গাল হেসে বললেন, বিনি মাগনা খাচ্ছে না গো, বিনি মাগনা খাচ্ছে না, নগদ 50,000টি টাকা গুনে দিয়েছেন। সুরবালা হাঁ করে কিছুক্ষণ প্রাণগোবিন্দর মুখের দিকে চেয়ে থেকে বললেন, লুচি বেগুন ভাজার দাম 50,000 টাকা? তুমি কি সব আবল তাবল বকছো বলো তো? এর চেয়ে তো কাবলিওয়ালার ভাষাও বোঝা সহজ। কি হয়েছে একটু গুছিয়ে বলবে? প্রাণগোবিন্দর নিজেরও কেমন যেন একটু ধন্দ লাগছে। তিনি ঠিক ব্যাপারগুলো মেলাতে পারছেন না। তাই আমতা আমতা করে বললেন, আসলে একজন লোক আমাদের একটা গরু কিনতে চায়। সে নাকি গরুটাকে খুব ভালোবাসে, তাই 50,000 টাকা পাঠিয়ে দিয়েছে। সুরবালা আরও হাঁ। অনেকক্ষণ বাকি বের করতে পারলেন না। তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, গরুর দাম 50,000? ওতে তো হাতি কেনা যায়। কোন চক্করে পড়েছ বলো তো? সাত সকালে গরু কিনতেই বা লোক এসেছে কেন? আমরা কি গরু বেচবো বলে বিজ্ঞাপন দিয়েছি? তোমার মতো আহাম্মককে নিয়ে চলা যে কি ঝঞ্ঝাটের কাজ তাকে বলে আমিই জানি। চলো দেখি কোন মুখ পোড়া এসে তোমাকে আগ্রম বাগ্রম বোঝাচ্ছে। সুরবালা রাগে গড় করতে করতে বারান্দায় এসে দেখেন একটা মোটা সোটা কোট পরা লোক ভারী তাড়িয়ে তাড়িয়ে শেষ লুচিটা দিয়ে শেষ বেগুন ভাজাটা বাগিয়ে ধরে খাচ্ছে। আরামে চোখ দুটি নিমিলিত। সুরবালা বললেন, আচ্ছা কি ব্যাপার বলুন তো? আপনি নাকি 50,000 টাকা দিয়ে আমাদের একটা গরু কিনতে চান? প্রভঞ্জন স্বপ্নাতুর চোখে সুরবালার দিকে চেয়ে খুব নির্বিকার গলায় বললেন, মা ঠাকুরন, বাটি লুচি আছে কি? সুরবালা একটু অবাক হয়ে থতমত খেয়ে বললেন, আছে, পাঠিয়ে দিচ্ছি। আরও লুচি বেগুন ভাজা এলো, সঙ্গে সুরবালা আর প্রাণগোবিন্দ। সুরবালা বললেন, এবার আমার প্রশ্নের জবাব দেবেন কি? উনি তো কিছুই গুছিয়ে বলতে পারছেন না। আমরা তো গরু বেচতে চাই না। প্রভঞ্জন খেতে খেতে বললেন, বিকিকিনির কথা উঠছে কেন মা? গরু আমার মক্কেলও কিনতে চান না। ওটা হলো গরুর মুক্তিপণ। মুক্তিপণ? আমাকে একটু বুঝিয়ে বলুন, কিছুই যে বুঝতে পারছি না। প্রভঞ্জন হাত মুখ জলের গ্লাসে ধুয়ে রুমালে মুখ মুছে ভারী তৃপ্তির হাসি হেসে বললেন, এ বাড়ির খাওয়া দাওয়া বেশ উঁচু দরের, কি বলেন মা? তা না হবেই বা কেন, রোজগারটাও উঁচু, নজরও উঁচু। ভারী খুশি হলাম। বিচক্ষণ মানুষ দেখলেই মনটা ভারী নেচে ওঠে। তা মা, কি যেন জানতে চাইছিলেন? বলছি ব্যাপারটা একটু খুলে বলুন, আমি কিছু বুঝতে পারছি না। আহা, স্বয়ং প্রাণগোবিন্দবাবু থাকতে আমার কাছে শুনবেন কেন? উনি ব্যাপারটা আরো খোলসা করে বুঝিয়ে দিতে পারতেন। তবে মা, ওর মতো পরিষ্কার মাথা আর দূরদৃষ্টি আমি খুব বেশি দেখিনি।
সুরবালা অবাক হয়ে বললেন, ওর পরিষ্কার মাথা, দূরদৃষ্টি? বলি, আপনার কি ভীমরতি হয়েছে? ওর তো ডান বা জ্ঞানই নেই। ওই আহাম্মক মানুষকে নিয়ে জ্বলে পুড়েছে খাক হয়ে গেলুম। মৃদু হেসে ডাইনে বায়ে মাথা নেড়ে প্রভঞ্জন বললেন, তাহলে মা বলতেই হবে যে আপনি ঘর করেও ওকে ঠিক চিনতে পারেননি। বড় মাপের প্রতিভাবানদের চট করে চেনাও যায় না কি না? যাকে আপনি আহাম্মক ভাবছেন তিনি শুধু বিচক্ষণই নন, আটঘাট বেঁধে ঠান্ডা মাথায় এমন পরিপাটি আর নিখুঁত কাজ করেন যা দেখলে অবাক হয়ে যেতে হয়। এই আমার মক্কেল গোকুল বিশ্বাসের ঘটনাটাই দেখুন না। দিন চারেক আগে তার আদরের গরু গৌরী মাঠে চড়তে গিয়ে উধাও হয়ে যায়। রাখাল ছেলেটা নাকি খোঁটা বেঁধে গাছতলায় ঘুমোচ্ছিল, কিছু টেরই পায়নি। গৌরী নিরুদ্দেশ হওয়ায় গোকুল বিশ্বাস সারা তল্লাট তোলপাড় করে তাকে খুঁজলেন। না পেয়ে রাত্রিবেলা কেঁদে কেটে সোজা নিলেন। রাত 12টায় তার জানলায় টোকা পড়ল। তিনি উঠে জানলা খুলে দেখেন মুখে গামছা বাঁধা একটা লোক দাঁড়িয়ে আছে। চাপা গলায় বলল, গৌরীকে যদি ফেরত চাও তাহলে নরসিংগঞ্জের প্রাণগোবিন্দ রায়ের কাছে 50,000 টাকা পৌঁছে দাও। 3 দিন সময় দিচ্ছি। ব্যাস, ওটুকু বলেই লোকটা হাওয়া হয়ে গেল। সুরবালা এবং প্রাণগোবিন্দ একসঙ্গেই আর্তনাদ করে উঠলেন, সর্বনাশ! প্রভঞ্জন অবাক হয়ে বললেন, আচ্ছা, আপনাদের সর্বনাশ হতে যাবে কেন? সর্বনাশ তো হলো গোকুল বিশ্বাসের। তা এই ঘটনার পর গোকুল বিশ্বাস আমাকে ডেকে পাঠালেন। আমি হলুম গে তার বাঁধা উকিল। গিয়ে দেখলুম তিনি খুবই ভেঙে পড়েছেন। সুরবালা আর্তনাদ করে উঠলেন, হ্যাঁ, আপনারা পুলিশে গেলেন না কেন? প্রভঞ্জন মৃদু হেসে বললেন, তাতে লাভ কি বলুন? ওই যে বললুম, বিচক্ষণ মানুষদের নিখুঁত পরিকল্পনা থাকে। প্রথম কথা হলো, আমাদের 5টা গ্রাম নিয়ে হলো নয়নজোড় থানা। থানার বড়বাবু হলেন গিয়ে প্রাণগোবিন্দবাবুর সাক্ষাৎ ভাগ্নি জামাই। নিজের মামা শ্বশুরের নামে নালিশ কোন দারোগা সহ্য করবে বলুন? তার উপর কথা হলো, প্রমাণ কোথায়? চিরকুট নেই, লিখিত পড়িত কিছু চুক্তি হয়নি। যে লোকটা খবর দিতে এসেছিল তার মুখ দেখতে পাওয়া যায়নি। তাই তো বলছি, এরকম বুদ্ধিমান মানুষের কাছে অনেক কিছু শেখার আছে। সুরবালা খুবই রেগে গিয়ে বললেন, কার সম্বন্ধে কি বলছেন তা জানেন? উনি আহাম্মক হতে পারেন, বোকাও আছেন একটু, কিন্তু জীবনে কখনো কোনো অসৎ কাজ করেননি। চিরকাল কলেজে সুনামের সঙ্গে পড়িয়েছেন। উনি সকলেরই অত্যন্ত শ্রদ্ধার পাত্র। প্রভঞ্জন ঘন ঘন মাথা নেড়ে সায় দিয়ে বললেন, জানি মা ঠাকরুন, সব জানি। ওর সম্পর্কে সব খোঁজ খবর নিয়েই এসেছি কি না। উনি কলেজে দর্শন শাস্ত্র পড়াতেন, ভুলো মনের মানুষ, অতি সজ্জন, এসব সবাই জানে। আমাদের কাছেও উনি খুবই শ্রদ্ধার পাত্র। রিটায়ার করার পর গাঁয়ে এসে নিজের পূর্বপুরুষদের ভিটেতে বসবাস করছেন, এতেও আমরা গৌরবই বোধ করি। রিটায়ারের পর যে নিজের মাথাটিকে নানা রকম উদ্ভাবনী প্রক্রিয়ায় খাটিয়ে যাচ্ছেন, এতেও আমরা বড় খুশি হয়েছি। শুনুন, আপনি হয়তো আমার কথা বিশ্বাস করছেন না, তাহলে আপনি নিজে চোখেই দেখে যান উনি অন্য কারো গরু ধরে এনেছেন কিনা। আমি আমাদের রাখাল হলধরকে ডাকছি। খবর পেয়ে হলধর তাড়াতাড়ি এসে হাজির হলো। যাও তো হলধর, এই ভদ্রলোককে নিয়ে গিয়ে আমাদের গোয়াল ঘরটা দেখিয়ে নিয়ে এসো। উনি নিজে চোখেই দেখুন আমাদের গোয়ালে 2টোর বেশি গরু আছে কি না। হলধর একটু কাঁচুমাচু হয়ে ঘ্যাস ঘ্যাস করে মাথা চুলকোতে চুলকোতে আমতা আমতা করে বলল, মাঠান, একটা বড় মুশকিল হয়েছে যে। মুশকিল? মুশকিল আবার কি হলো?
কাল রাতে যখন গোয়াল বন্ধ করি তখন দুটো গরুই ছিল বটে, কিন্তু আজ সকালে গোয়াল পরিষ্কার করতে গিয়ে দেখি কোথা থেকে একটা 3 নম্বর গরু এসে গোয়ালে ঢুকে বসে বসে জাবর কাটছে। প্রভঞ্জন সহোৎসাহে বলে উঠলেন, দুধের মতো সাদা ধবধবে গাই তো, বাঁদিকের দাবনায় একটা ত্রিশূলের মতো ছোপ আছে। হলধর কাহিল মুখ করে বলল, আগে তাই বটে। প্রভঞ্জন খুব গ্যালগ্যালে হাসি হেসে সুরবালার দিকে চেয়ে বললেন, বলেছিলুম কি না মা ঠাকরুন, আপনার স্বামীর এলেম আপনি জানেন না। জানি আমরা এই বাইরের লোকেরা, উনি নমস্য ব্যক্তি মা, নমস্য ব্যক্তি। কি বুদ্ধি, কি মেধা, কি সাংগঠনিক শক্তি, কি সাহস! এমন সুন্দর সুচারুভাবে কাজ করলেন যে ওর টিকিটিও কেউ ছুঁতে পারবে না। ছাত্র পড়াতেন, নিশ্চয়ই ভালোই পড়াতেন, কিন্তু এই মেধা তো কেবল ছাত্র সমাজে আটকে রাখলে চলে না। এখন জনশিক্ষার কাজেও একে লাগাতে হবে। যাও তো বাপু হলধর, গরুটা নিয়ে এসো, বেলাবেলি রওনা হয়ে পড়ি। সুরবালার মুখে কথা নেই, ধপ করে চেয়ারে বসে চোখ বুজে রইলেন। ভারী বেকুবের মতো নিজের মাথায় ঘন ঘন হাত বুলিয়ে যাচ্ছিলেন প্রাণগোবিন্দ। ঘটনাটা ঠিক তার মাথায় সেধচ্ছে না এখনো। নসীগঞ্জে আজ হাটবার। সরস্বতী নদীর ধারে বিশাল মাঠ জুড়ে হাট খোলা। ভোরবেলা থেকে ভ্যান গাড়ি, গো গাড়ি, ম্যাটাডোর, নৌকায় চেপে মাল আর ব্যাপারীরা এসে জড়ো হয়। হই হই ব্যাপার। নসীগঞ্জের হাট খুব বিখ্যাত, পাওয়া যায় না হেন জিনিস নেই। ভালো মন্দ কিছু কিনতে হলে এই হাটবারের জন্য বসে থাকতে হয়। হাটবারে ভারী আনন্দ হয় প্রাণগোবিন্দর। প্রথম কথা, ভালো মন্দ জিনিস কিনতে পারেন, গাঁয়ের 5 জনের সঙ্গে দেখা হয়, আর শনিবার অর্থাৎ হাটের দিনই 20 মাইল দূরের মহকুমা শহর থেকে তার খুদে দুটো নাতি নাতনি দাদু ঠাকুমার কাছে দুদিনের জন্য বেড়াতে আসে। নাতনি পিউয়ের বয়স 8 বছর, নাতি পিয়ালের 5। তাদের মা আর বাবা অর্থাৎ প্রাণগোবিন্দর বৌমা এবং ছেলে দুজনেই সেখানকার হাসপাতালের ব্যস্ত ডাক্তার। বাচ্চা দুটো তাই মা বাবার সঙ্গ পায় না, আয়ার কাছে মানুষ হয়। কাজেই সপ্তাহের এই দুটো ছুটির দিনে দাদু ঠাকুমার কাছে আসার জন্য তারা ছটফট করে। প্রাণগোবিন্দ আর সুরবালাও তাদের জন্য সারা সপ্তাহ অপেক্ষা করে থাকেন। অন্য শনিবারের মতোই আজও প্রাণগোবিন্দ হাটে বেরিয়েছেন, সঙ্গে ধামা আর ব্যাগ ট্যাগ নিয়ে হলধর। কিন্তু আজ প্রাণগোবিন্দ প্রাণে কোনো আনন্দ নেই, থাকার কথাও নয়। সকালবেলায় অত্যাশ্চর্য ঘটনাটা এখনও তিনি পরিষ্কার বুঝে উঠতে পারছেন না। প্রভঞ্জন সূত্রধর, গোকুল বিশ্বাস, গৌরী, এইসব ব্যাপারগুলো ভারী তালগোল পাকিয়ে যাচ্ছে মাথার মধ্যে। আরও দুশ্চিন্তা হলো 50,000 টাকার বান্ডিলটা নিয়ে। প্রভঞ্জনকে যাওয়ার সময় তিনি টাকাটা ফেরত দেওয়ার চেষ্টা করেছিলেন। প্রভঞ্জন হাত জোর করে বললেন, ওটি পারবো না। গোকুল বিশ্বাস একবার যাকে যা দেন তা কোশমিনকালেও ফেরত নেন না, খুব নীতিবাগীশ মানুষ। প্রভঞ্জন চলে যাওয়ার পরও অনেকক্ষণ চোখ বুজে ঘাড় এলিয়ে চেয়ারে বসেছিলেন সুরবালা। একটাও কথা কননি প্রাণগোবিন্দর সঙ্গে। সুরবালা মূর্ছা গিয়েছেন কিনা তাও বুঝতে পারছিলেন না প্রাণগোবিন্দ। নিজেই যে কেন মূর্ছা যাননি তাও অবাক হয়ে ভাবছিলেন। হঠাৎ সুরবালা চোখ খুলে তার দিকে চেয়ে খুব শান্ত গলায় জিজ্ঞেস করলেন, আচ্ছা, কোন পাপে আমার একজন গরু চোরের সঙ্গে বিয়ে হলো তা বলতে পারো? প্রাণগোবিন্দর কান টান অপমানে লাল হয়ে উঠল, কিন্তু মুখ দিয়ে কথা বেরোলো না। সুরবালা গলা আরও এক পর্দা নামিয়ে বললেন, মানুষকে চেনা যে কি কঠিন তা আজ ভালো করে বুঝলাম।
বলে শান্তভাবেই উঠে ভিতরে চলে গেলেন। মরমে মরে গিয়ে প্রাণগোবিন্দ উঠে ঘরে এসে বিছানায় শুয়ে রইলেন। শরীরটা বড্ড কাহিল লাগছে। বিছানার পাশেই জানলা, জানলার ওপাশে বারান্দায় বসে ঠিকে কাজের মেয়ে লক্ষ্মী বাটনা বাটছিল। মোক্ষদা এসে তাকে চাপা গলায় বলল, ওলো লক্ষ্মী, কর্তাবাবুর কীর্তির কথা শুনেছিস তো? লক্ষ্মী আহ্লাদের গলায় বলল, মা, তার শুনিনি। বড় ঘরের বড় কেচ্চা কাকের মুখে রটে যায়। তবে ভাই, এ কথাও বলি, কর্তাবাবু যে এত ক্ষমতা তা কখনো বুঝতে পারিনি। দেখে তো মনে হয় ভাজা মাছটি উল্টে খেতে জানেন না, কিন্তু কি ক্যাদরানিটাই না দেখালেন। ঘরে বসে লাখ টাকা কামাই। আমার কর্তাটি তো সারা রাত শীত কাটি নিয়ে ঘুরে 10-20 টাকার বেশি রোজগার করতে পারে না। আর ভুলিসনি, আমার বাড়ির মানুষটি তো 2 বছর হলো জেলে ঘানি ঘোরাচ্ছে। আর কর্তাবাবুকে দেখ, এত বড় কাজটা করলেন, গায়ে আঁচড়টি পর্যন্ত লাগলো না। প্রাণগোবিন্দ রায় কানে হাত চাপা দিয়ে উঠে পড়লেন। এ তো আর সহ্য করা যাচ্ছে না। এসব হচ্ছেটা কি? তিনি জীবনেও কারো সাথে পাচে থাকেননি। চিরকাল বইতে মুখ গুজে কাটিয়ে দিলেন। অথচ এই বেশ পরিণত বয়সে কোথাকার কে এক প্রভঞ্জন সূত্রধর এসে তাকে একেবারে গরু চোর বানিয়ে ছাড়ল। ঘটনাটা রটে গেলে যে কি বিষম কাণ্ড হবে তা ভেবে তার হাত পা হিম হয়ে আসছিল। উত্তেজিতভাবে কিছুক্ষণ পায়চারি করলেন। হাত পা নিষ্পিস করছে। এমন সময় হলধর এসে ভারী বিনীতভাবে বলল, কর্তাবাবু, গিন্নিমা তাড়াতাড়ি হাটে যেতে বললেন, এই যে ফর্দ। প্রাণগোবিন্দ হাঁফ ছেড়ে বাঁচলেন। যাক, হাটে গেলে হয়তো 5টা মানুষ দেখে একটু ভালো লাগবে, তাই দেরি না করে বেরিয়ে পড়লেন। কিন্তু হাটে ঢুকতে যেতেই বিপত্তি। বটতলায় হর কাকার সঙ্গে দেখা। বললেন, কি হে প্রাণগোবিন্দ, মুখখানা আজ এত বেজার কেন? প্রাণগোবিন্দ দুঃখের সঙ্গে বললেন, মনটা ভালো নেই কাকা। দেখো কাণ্ড, মন ভালো নেই কেন হে? আজ তো তোমারই দিন। ওরে বাপু, ট্যাকে টাকা থাকলে মন ভালো না থেকে পারে? যাও তো, বেশ ভালো করে বাজার করো, ভালো ভালো জিনিস কিনতে থাকো, দেখবে মন ভালো হয়ে যাবে। ফেরার সময় শ্যাকরার দোকানে বরং বৌমার জন্য একটা গয়নার বায়না করে যেও। প্রাণগোবিন্দ সিটিয়ে গেলেন। সর্বনাশ! হর কাকাও শুনেছেন নাকি? ব্যাপারটা আরও ঘোরালো হয়ে উঠল যখন মাছওয়ালা হরিপদ বলল, কর্তা, 500 টাকা কিলোর 1.5 কিলো বাগদা চিংড়ি আজ আপনার জন্যই আলাদা করে রেখে দিয়েছি। আর কার ট্যাকের এত জোর আছে যে ওই কুলিন মাছ কিনবে? প্রাণগোবিন্দর হাত পা শিথিল হতে লাগলো, মাথা ঝিমঝিম। অপমানে গ্লানিতে তার ভিতরটা খাক হয়ে যাচ্ছে, চোখে জল আসছে, ঘন ঘন দীর্ঘশ্বাস পড়ছে, গলা ধরে গিয়েছে। এভাবে কি বেঁচে থাকা যায়? যাই হোক, কোনো ক্রমে বাজারটা করলেন। তারপর হলধরকে দিয়ে বাজারে জিনিস রওনা করে দিয়ে বলে দিলেন, আমার ফিরতে একটু দেরি হবে বুঝলি, মিষ্টির দোকানটা ঘুরে যাচ্ছি। হলধর চলে যাওয়ার পর তিনি একটা দোকানে গিয়ে মজবুত দেখে নাইলনের দড়ি কিনলেন। দোকানদার অবশ্য বেশ হাসি মুখেই গদগদ হয়ে বলল, একটু বেশি করেই নিয়ে যান না, অনেক গরু বাঁধতে হবে তো। প্রাণগোবিন্দ কথাটায় তেমন কান দিলেন না। দড়ির গুছি র্যাপারের তলায় আড়াল করে নিয়ে তিনি হাট থেকে বেরিয়ে পড়লেন। ময়নার জঙ্গল মাইল 2 তফাতে। একটা জলা জমি পেরিয়ে তারপর জঙ্গল। সেখানে চিতাবাঘ আর অজগর সাপ আছে বলেই শুনেছেন প্রাণগোবিন্দ। জঙ্গলটার আরও কিছু বদনাম আছে।
কিন্তু প্রাণগোবিন্দ মনস্থির করে ফেলেছেন, লোকালয় থেকে দূরে সকলের চোখের আড়ালে আজ তিনি গলায় দড়ি দেবেন। এই বয়সে এই কলঙ্কের বোঝা বয়ে বেঁচে থাকার মানেই হয় না। তার নিজের স্ত্রী যখন তাকে বিশ্বাস করে না, তখন এই অসার জীবন রাখার কোনো মানেই হয় না। শীতকাল বলে হাঁটাহাঁটিতে তেমন কষ্টও হলো না। 2 মাইল রাস্তা পেরোতে মিনিট 40 লাগলো। জলাটা শীতকালে শুকিয়ে যায় বলে সেটাও অনায়াসে পেরিয়ে তিনি জঙ্গলে ঢুকে পড়লেন। ময়না জঙ্গল বেশ নিবিড় এবং নির্জন। অপদেবতার বাস আছে বলে লোকজন বিশেষ এই জঙ্গলে ঢোকে না, ফলে শুভ কাজে বাধা দেওয়ারও কেউ নেই। একটা সুইসাইড নোট লিখে পকেটে রেখে দিলে ভালো হতো, কিন্তু এখন কাগজ কলম জোগাড় করতে গিয়ে সময় নষ্ট করলে মরার ঝোঁকটা ঘুরে যেতে পারে। জঙ্গলটা প্রাণগোবিন্দর বেশ পছন্দ হয়ে গেল। শীতকালে গাছপালা একটু শুকিয়ে যায়, কিন্তু এই জঙ্গলটায় তেমন হয়নি। কাছে জলা জমি থাকাতেই বোধহয় মাটি বেশ সরেস। প্রাণগোবিন্দ জঙ্গলের ভিতর বাগিয়ে এগিয়ে যেতে লাগলেন। আগাছা, কাটা ঝোপ, লতানে গাছ ইত্যাদিতে একটু বাধা পেলেও তিনি দমলেন না। পছন্দ মতো একটা গাছ খুঁজে পেলেই হয়। আসলে প্রাণগোবিন্দ জীবনে কখনো গাছে টাছে চড়েননি, কাজেই এমন গাছ চাই যেটাতে অনেক ডালপালা আছে আর সহজেই চড়া যায়। খুব বেশি উঁচু ডালে তিনি উঠতে পারবেন না, ঝুলে পড়ার পক্ষে যতটা দরকার ততটাই উঠবেন। তাই খুব সতর্ক চোখে তিনি তেমন একটা গাছ খুঁজতে লাগলেন। প্রাণগোবিন্দর কপালটা ভালোই, খুব বেশি খুঁজতেও হলো না। জঙ্গলের ভিতরে ঢুকে মিনিট 10 এদিক ওদিক হাঁটার পরই তিনি একেবারে মনের মতো গাছ পেয়ে গেলেন। গাছটার একেবারে নিচু থেকেই শাখা প্রশাখা ছড়িয়ে আছে, হাতের নাগালেই। প্রাণগোবিন্দ র্যাপারটা খুলে কোমরে জড়িয়ে নিলেন। দড়ির গুছিটাও ভালো করে কোমরে বেঁধে চটি জোড়া গাছতলায় ছেড়ে গাছটার একটা নিচু ডালে বেশ কৃতিত্বের সঙ্গেই উঠে পড়লেন। ঘোড়শহরের মতো দুদিকে ঠ্যাং ছড়িয়ে বসে ঊর্ধ্বপানে চেয়ে দেখলেন। ডালপালার ফাঁক দিয়ে গাছটা অনেক উঁচুতে উঠে গিয়েছে। দ্বিতীয় ধাপটা উঠতে তার একটু মেহনত হলো। হাত এবং পা দুটোই হড়কে যাওয়ায় পড়েই যাচ্ছিলেন প্রায়। অতি কষ্টে সামলে নিলেন। দ্বিতীয় ধাপটায় বসে ঠান্ডা মাথায় একটু চিন্তা করলেন তিনি। এখন খুব তাড়াহুড়ো করার কি দরকার আছে? বরং ধীরে সুস্থে সাবধানে উঠতে লাগলেন। জীবনে এই প্রথম গাছে উঠছেন বলে প্রাণগোবিন্দ বেশ উত্তেজনা বোধ করছেন। মনটায় এত দুঃখের মধ্যেও একটা ফুর্তির ভাব হচ্ছে। জীবনে কত অভিজ্ঞতাই বাকি রয়ে গিয়েছে। কেবল বইয়ে মুখ গুজেই এতকাল বেঁচেছিলেন তিনি। জীবনে কোনো অ্যাডভেঞ্চারই করা হয়নি। উৎসাহের চোটে বেশ অনেকটাই উপরে উঠে পড়লেন প্রাণগোবিন্দ। কতটা উঠেছেন এতক্ষণ খেয়াল করেননি। হঠাৎ নিচের দিকে চেয়ে মাথাটা বোঁ করে চক্কর দিল তার। বাপরে, তা প্রায় 3-4 তলার সমান উঁচুতে উঠে পড়েছেন যে। মাথা ঘুরে ফের হাত ফসকে যাচ্ছিল। তাড়াতাড়ি দুহাতে একটা মোটা ডাল জাপটে ধরে সামলে নিলেন। এখান থেকে পড়লেও হয়তো মৃত্যু হবে, তবে 50-50 চান্স। হয়তো মরলেন না, কিন্তু হাত পা ভেঙে খানিক যন্ত্রণা পেলেন। আর উপরে না উঠে প্রাণগোবিন্দ কোমরে গোজা দড়িটা একটা মোটা ডালে বেশ ভালো করে বাঁধলেন। অন্য প্রান্তে একটা ফাঁসও তৈরি করে ফেললেন বেশ কিছুক্ষণের চেষ্টায়। আসলে এসব কাজের তো অভ্যেস নেই। জীবনে কখনো দড়ি নিয়ে কসরত করতে হয়নি। ফাঁসটা তৈরি করে যখন টেনে টুনে দেখছেন, তখন কাছে পিঠে হঠাৎ খুক খুক করে একটা চাপা হাসির শব্দ হলো। চমকে উঠে প্রাণগোবিন্দ চারদিকে চাইলেন। এই গহন বনে গাছের উপরে হাসে কে? হঠাৎ কে যেন বলে উঠল, হয়নি হে, হয়নি। ও কি একটা ফাঁস হলো বাপু।
ঝুলতে গেলেই যে ফসকা গেরো আলগা হয়ে যাবে। প্রাণগোবিন্দ শিউরে উঠে চারদিকে তাকাতে লাগলেন। দর্শনশাস্ত্রে ভূত বা ভগবানের অস্তিত্ব স্বীকার করা হয় না, তিনিও মানেন না, কিন্তু না মানলেও ভয় করেন। শব্দটা উপর থেকেই আসছে মনে হলো। প্রাণগোবিন্দ খুব ঠাহর করে দেখলেন। ডালপালার ফাঁক দিয়ে উঁকি ঝুঁকি মেরে বেশ কিছুক্ষণের চেষ্টায় দেখতে পেলেন আরও 8-10 ফুট উপরে গাছের ডালে একজন বুড়ো মানুষ বসে বসে তাকে জুলজুল করে দেখছে। প্রাণগোবিন্দ ভয়ে মূর্ছায় যাচ্ছিলেন, কিন্তু পড়ে যাবেন বলে ভয়ে সেটা সামলে নিলেন। তবে শরীরে রীতিমতো হিম শীতল স্রোত বয়ে যাচ্ছে, হাত পা ঠক ঠক করে কাঁপছে। কোনো ক্রমে কাঁপা গলায় তিনি বললেন, হা আপনি কে? ভূত নাকি? লোকটা বলল, তা ভূতও বলতে পারো, এক হিসেবে ভূত ছাড়া আর কি, ভূতপূর্ব তো বটেই, তবে এখনো মরিনি, এইটুকুই যা তফাৎ। মরেননি? তাহলে কি আপনি জ্যান্ত মানুষ? লোকটা মাথা নেড়ে বলল, জ্যান্তই কি আর বলা যায়, তবে আধমরা বলতে পারো। ঘাবড়ে গেলেও প্রাণগোবিন্দর মনে হচ্ছিল লোকটা পাগল টাগল হলেও ভূতচোদ নয় বোধহয়। গলাটা এখনো কাঁপছে। তিনি জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি করছেন? বসে বসে তোমার কীর্তি দেখছি। তুমি তো নিতান্তই আনাড়ি দেখছি হে। একটা সোজা গাছে উঠতে 3বার হাত পা হড়কে পড়ে যাচ্ছিলে, তারপর ফাঁসের দড়িটা যা বাঁধলে দেখে হেসে বাঁচি না। ওই ফাঁস গলায় দিয়ে ঝুলবে তো, ঝুললেই গেরো খুলে সোজা নিচে গিয়ে পড়বে ধপাস করে। তাতে অক্কা পেতেও পারো, আবার নাও পেতে পারো। প্রাণগোবিন্দ এবার একটু ধাতস্থ হলেন। না, লোকটা আর যাই হোক প্রেতাত্মা টাত্মা নয়। তিনি গলা খাকারি দিয়ে বললেন, আহা, এসব কি আর কখনো করেছি নাকি মশাই? অভ্যেস করতে করতে শিখে যাব। লোকটা একটু খিচিয়ে উঠে বলল, আর শিখেছ? শিখে পড়ে আধখাট বেঁধে তবে এসব কাজে নামতে হয়। হুট বললেই কি মরা যায় নাকি? দিনক্ষণ দেখতে হয়, তারপর নিজের সাধ্য শ্রান্তি সব আগাম করে নিতে হয়। তারপর শুভ দিন দেখে স্নান টান করে ভালো মন্দ বেশ পেট পুড়ে খেয়ে পান চিবোতে চিবোতে পট্ট বস্ত্র পরে এসে শান্ত মনে হাসতে হাসতে তবে মরে সুখ, বুঝলে? প্রাণগোবিন্দর মনে পড়ল সকাল থেকে তিনি কিছুই খাননি, পেট ছুঁই ছুঁই করছে, তেষ্টায় বুক পর্যন্ত শুকিয়ে আছে। মরার উত্তেজনায় এসব শারীরিক বোধ লোপাট হয়েছিল। এবার একটু ভাবিত হয়ে বললেন, বোধহয় আপনি ঠিকই বলেছেন, আপনি তো বেশ জ্ঞানী লোক। আরে সেই জন্যই তো সারাদিন গাছে উঠে বসে থাকি, গাছে উঠলে জ্ঞান বাড়ে, বুঝেছ? প্রাণগোবিন্দ অবাক হয়ে বললেন, গাছে উঠলে জ্ঞান বাড়ে? কই, এই কথা তো কোনো পুঁথি পুস্তকে পড়িনি। ওরে বাপু, পুঁথি পুস্তক তো সব মুখস্থ বিদ্যে, ওসব ছাই ভস্য কি জ্ঞান? জ্ঞান অন্য জিনিস বাপু। এই তোমার মতোই একদিন 12 বছর আগে গলায় দড়ি দিতে এই গাছে এসে উঠে বসেছিলুম, 8 ঘাট বেঁধেই এসেছিলুম। দিনক্ষণ দেখে গয়ায় গিয়ে নিজের শ্রাদ্ধ পিণ্ডদান সব সেরে এসে একদিন স্নান করে ইলিশ মাছ আর কচ্ছপের মাংস দিয়ে পেট ভরে ভাত খেয়ে পান মুখে দিয়ে নতুন ধুতি আর গেঞ্জি পরে দুর্গা নাম স্মরণ করতে করতে এসে গাছে উঠে মজবুত করে দড়ি বেঁধে মাহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করছিলুম। ঠিক তখনই কি বলবো রে ভাই, আকাশ থেকে যেন আমার মাথায় জ্ঞানের বৃষ্টি পড়তে লাগলো। কত নতুন নতুন ভাবনা চিন্তা আসতে লাগলো, তার লেখা ঝোঁকা নেই। মনটা যেন উড়ে উড়ে বেড়াতে লাগলো, ভারী ফুর্তির ভাব।
পরিষ্কার বাতাসে শ্বাস নিয়ে বুকটাও যেন পরিষ্কার হয়ে যাচ্ছে। নিজেকে নিজেই বোঝালুম, তুই তো নিজেকে সৃষ্টি করিসনি। এখন যদি গলায় দড়ি দিস, তাহলে যে তোকে সৃষ্টি করেছে তার সঙ্গে বেইমানি করা হবে না, বিশ্বাসঘাতকতা করা হবে না, তাকে কি ব্যথা দেওয়া হবে না? আর তাকেই যদি ব্যথা দিস, তাহলে মরেই রেহাই পাবি ভেবেছিস? যখন তোকে শিয়াল শকুন ছিঁড়ে খাবে, তখন হাড়ে হাড়ে টের পাবি রে পাপিষ্ঠ। প্রাণগোবিন্দ মুগ্ধ হয়ে মাথা নেড়ে নেড়ে বললেন, বাহ বাহ, এ তো খুব ভালো কথা। তা তোমার পুঁথি পুস্তকে আছে এসব কথা? আগে না, নেই। তারপর কি হলো? কি বলবো রে ভাই, সারা জীবন যেসব কথা একবারের জন্য মাথায় আসেনি, সেসব কথা দিব্যি আকাশ বাতাস থেকে এসে শাঁসা করে নাক কান মুখ দিয়ে ঢুকে মগজে সেদতে লাগলো। কিছুক্ষণ পর মাথাটা যেন জ্ঞানে একেবারে টই টুম্বুর হয়ে উঠল। মরা তো হলোই না, বরং মাথা ভর্তি জ্ঞান নিয়ে বাড়ি ফিরে গেলুম। সেই থেকে ঠিক করলুম, সারাদিন গাছে উঠে বসে থাকবো, যতদিন বাঁচি। রোজ যত পারি জ্ঞান আরোহণ করে যাব। আপনি কি গাছেই থাকেন? তা একরকম তাই বলতে পারো। সকালে 4টি পান্তা খেয়ে সোজা এসে গাছে উঠে পড়ি, সঙ্গে চিড়ে মুড়ি জল সব নিয়ে আসি। এখানে একখানা মাচানের মতো করে নিয়েছি, দিব্যি থাকি। এখানেই দিবানিদ্রা সেরে নি। ও বাবা, ঘুমের মধ্যে পড়ে যাবেন যে। না হে বাপু, তো অত আহামক নই। এই যে দড়িখানা দেখছো, এটা দিয়েই 12 বছর আগে ফাঁসিতে ঝুলবার মতলব ছিল। তা সেই দড়িখানাই এখন আমার প্রাণ রক্ষা করে। ঘুম পেলে দড়িটা দিয়ে নিজেকে গাছের ডালের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়ে তারপর দিব্যি ঘুমোই। না, আপনি সত্যি জ্ঞানী লোক। ওই যে বললুম, গাছে উঠলে জ্ঞান বাড়ে। প্রাণগোবিন্দ কিছুক্ষণ মাথা চুলকোতে চুলকোতে ভাবলেন, তারপর মাথা নেড়ে বললেন, কিন্তু আমার যে মরা ছাড়া উপায় নেই। চারদিকে আমার বড় কলঙ্ক রটেছে মশাই। কারো কাছেই মুখ দেখাতে পারছি না। বউ পর্যন্ত আমাকে অবিশ্বাস করে। সেও ধরে নিল যে গোকুল বিশ্বাসের গরু আমি চুরি করে এনে গোয়ালে বেঁধে রেখেছি। না মশাই, এরপর আর বেঁচে থাকার মানেই হয় না। কি নাম বললে? গোকুল বিশ্বাস না কি যেন শুনলাম? যে আগে চরণডাঙ্গার গোকুল বিশ্বাস, তার গরু গৌরীকে নিয়েই তো যত বখেরা। কয়েকদিন আগে গোকুল বিশ্বাসের আদরের গরু গৌরী চুরি যায়। রাতের বেলা কে যেন গিয়ে গোকুল বিশ্বাসকে খবর দেয় যে নসিগঞ্জের প্রাণগোবিন্দ রায়ের বাড়িতে 50,000 টাকা পৌঁছে দিলে গৌরীকে ফেরত দেওয়া হবে। সেই মোতাবেক আজ সকালে গোকুল বিশ্বাসের উকিল প্রভঞ্জন সূত্রধর 50,000 টাকা নিয়ে আমার কাছে হাজির। তুমি কি বাপু নসিগঞ্জের প্রাণগোবিন্দ রায়? যে আগে আমি মশাই 7-5 নেই। গোকুল বিশ্বাসকে কোশমিনকালেও চিনি না, কিন্তু আশ্চর্যের বিষয় হলো গরুটাকে আমার গোয়ালেই পাওয়া যায়। আর তাতেই সবাই 2-2 4 ধরে নিয়ে আমাকে চোর ঠাউরে বসলো। তাই ঠিক করেছি বেঁচে থাকার আর কোনো মানেই হয় না। লোকটা তরতর করে নেমে এসে প্রাণগোবিন্দর পাশাপাশি আর একটা ডালে জুত করে বসে বলল, তাই বলো। লোকটা নেমে আসা দেখে প্রাণগোবিন্দ মুগ্ধ হয়ে গেল। তার হিসেবে লোকটার বয়স না হোক 80-র কাছাকাছি তো হবেই, তবু হাতে পায়ে যেন টারজানের ভেলকি। তিনি গদ গদ হয়ে বললেন, আপনি অতি চমৎকার গাছ বাইতে পারেন তো। লোকটা বলল, ওরে বাপু, 12 বছর ধরে রোজ প্র্যাকটিস করে যাচ্ছি যে। এ বনে বানর আর হনুমান বড় কম নেই, এখন তারাও আমাকে সমঝে চলে। একবার আমার 1 ছড়া কলা নিয়ে একটা হনুমান পালাচ্ছিল, আমি তেড়ে গিয়ে তার লেজ ধরে মুচড়ে একখানা থাপ্পড় কষিয়ে কলা কেড়ে নিয়ে আসি। তারপর থেকে বেশি ঘাঁটায় না। তা সে কথা যাক,
বরং গোকুল বিশ্বাসের কথাটাই শুনি। আর শোনার কিছু নেই, গায়ে আমার বড় বদনাম রটে গিয়েছে মশাই, মান সম্মান নিয়ে থাকার জো নেই। লোকটা গম্ভীর হয়ে বলল, হুম, গোকুল বিশ্বাসের গরু যদি চুরি করে থাকো, আর সেই বাবদে যদি গোকুল বিশ্বাস তোমাকে 50,000 টাকা দিয়ে থাকে, তাহলে তো তোমার গলায় দড়ি দিয়ে মরার দরকারই নেই হে। বরং নিশ্চিন্তে বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমো। গোকুল বিশ্বাসের ঠ্যাঙারেরাই এসে তোমাকে মেরে রেখে যাবে। প্রাণগোবিন্দ হাঁ করে চেয়ে থেকে বললেন, হ্যাঁ, আপনি কি গোকুল বিশ্বাসকে চেনেন? চিনি মানে আগা পাঁচতলা চিনি। চরণডাঙ্গার গোকুল বিশ্বাসের নামে গোটা পরগনা কাঁপে। একসময় দিনে দুপুরে মানুষের গলা নামিয়ে দিত। রামদা চালাতো বন বন করে, লাঠি সরকি তলোয়ারে পাকা হাত, বন্দুকের টিপ ছিল অব্যর্থ। গোকলো ডাকাতের মাথার দাম একসময় লাখ টাকায় উঠেছিল। তবে সেসব এখন ছেড়ে ছুড়ে দিয়ে কাজ কারবারে মন দিয়েছে। ধান চালের কল, গুড়ের কারখানা, তেল কল, কত কি ফেদে বসেছে। তার ডাকাতির স্যাঙ্গাতরাই এখন তার কর্মচারী। গোকুলকে যদি চটিয়ে থাকো, তাহলে আর তোমার মরার ভাবনা নেই। কষ্ট করে গাছ বেয়ে দড়ি খাটিয়ে ফাঁস লটকে মরতে যাবে কোন দুঃখে? হাসতে হাসতে বাড়ি চলে যাও, গোকুল বিশ্বাসই তোমার সব ব্যবস্থা করে দেবে। ভালো করে কিছু টের পাওয়ার আগেই দেখবে দাঁত চিরকুটে মরে পড়ে আছো। তাতে একটা সুবিধেও হবে হে। আত্মঘাতী হলে নাকি খুব পাপ হয়, খুন হলে সেই পাপের হাত থেকেও বেঁচে যাবে। প্রাণগোবিন্দর গলা আগে থেকেই শুকিয়েছিল, এখন যেন শিরীষ কাগজের মতো খড়খড় করছে। তিনি বললেন, মশাই, বড় তেষ্টা পেয়েছে, একটু জল খাওয়াবেন? আহা, শুধু জলই বা কেন, সেই সঙ্গে একডালা গুড় দিয়ে 4টি মুড়িও খাও, আমার সব ব্যবস্থা আছে। শত হলেও তুমি তো অতিথি হে। প্রাণগোবিন্দ মুড়ি গুড় আর জল খেয়ে একটু ধাতস্থ হলেন। তারপর বললেন, প্রভঞ্জন সূত্রধরের কথা শুনে মনে হয়েছিল গোকুল বিশ্বাস লোকটার বোধহয় বড় নরম মন, গরুর উপর যার অত মায়া দয়া। কথাটা মিথ্যে নয় বাপু, গোকুল একেবারে গৌরী অন্তঃপ্রাণ। আচ্ছা, সে যদি ঠ্যাঙারে দিয়ে আমাকে খুনই করাবে, তাহলে 50,000 টাকা মুক্তিপণ পাঠানোর কি দরকার ছিল বলুন তো? এক কথা, টাকা না পেলে তুমি গৌরীর কোনো ক্ষতিও তো করতে পারো। তাই সে টাকা পাঠিয়ে সেটা বন্ধ করলো। গৌরী উদ্ধারের পর এখন তার অন্য চেহারা। ওই 50,000 তো তোমার যাবেই, সেই সঙ্গে তোমার ঘরের যা আছে তাও চেঁচে পুচে নিয়ে যাবে, এ তুমি ধরেই রাখতে পারো। সর্বনাশ, তাহলে উপায়? এবার বুড়ো লোকটা বিরক্ত হয়ে বলল, আচ্ছা, তোমার আক্কেলখানা কি বলো তো? কেন, কোনো দোষ করলুম নাকি? করলে না? যে লোক গলায় দড়ি দিতে এসেছে, তার কেনই বা এত পিছুটান, আর কেনই বা এত বিষয়ের চিন্তা, আর কেনই বা এত সর্বনাশের ভয়? তাই তো বলছিলুম রে বাপু, আটঘাট বেঁধে মরতে হয়, আধা খেজরা ভাব নিয়ে মরলে কি সুখ হয়? ওরে বাপু, তুমি যে মরার জন্য পা বাড়িয়েই আছো। এখন গোকুল বিশ্বাস যদি তোমার বাড়িতে চড়াও হয়, তাতে তোমার কোন লবডঙ্কা? না হে, তোমার বৈরাগ্যটাই আসেনি, তাহলে মরে হবেটা কি? প্রাণগোবিন্দকে ব্যাপারটা স্বীকার করতে হলো। তিনি সায় দিয়ে বললেন, হ্যাঁ তা বটে, তবে মনটা বড় খচখচ করছে যে। ও খচখচানিটাই তো মায়া হে। দড়ি দড়া না খুললে কি নৌকো পাড়ি দিতে পারে? ওই দড়ি দড়াই হলো মায়া, বুঝলে? বন্ধন না খুললে নৌকো ঘাট ছেড়ে এগোবে কি করে? বাহ, আপনি সত্যি জ্ঞানী লোক। গাছে উঠলেই জ্ঞান বাড়ে হে, গাছে উঠলেই জ্ঞান বাড়ে। আচ্ছা,
আজ রাতেই কি গোকুল বিশ্বাস আমার বাড়িতে চড়াও হবে বলে মনে হয়? ওরে বাপু, আমি তো তার পাশের গা হবিপুরেই থাকি। গত 40 বছর ধরে তার কাজ কারবার দেখে আসছি। এতক্ষণে তার চরেরা তোমার বাড়ির চারপাশে মোতায়েন হয়ে গিয়েছে। কড়া নজর রাখছে চারদিকে, যাতে টাকাটা পাচার না হতে পারে। রাত একটু নিশুতি হলেই তার গুন্ডারা এসে হাজির হয়ে যাবে। বিনা মেহনতে যদি মরতে চাও তবে বাড়িতে গিয়ে বসে থাকো। প্রাণগোবিন্দ আরেকটু ভাবলেন। মুড়ি আর গুড় পেটে যাওয়ার পর তার মাথাটা বেশ ভালো কাজ করছে। তাছাড়া গাছে উঠলে জ্ঞান বাড়ে, এ কথাটাও বোধহয় খুব মিথ্যে নয়। তিনি চিন্তা করে দেখলেন, এতক্ষণে তার দুটি নাতি নাতনি পিউ আর পিয়াল এসে গিয়েছে। গোকুল বিশ্বাসের গুন্ডারা যদি হামলা করে তাহলে নিষ্পাপ দুটি শিশুর বিপদ হতে কতক্ষণ। তিনি হঠাৎ গলা খাকারি দিয়ে বললেন, দেখুন মশাই, মরতে আমার তেমন ভয় হচ্ছে না, তবে আমার বিরুদ্ধে এরকম একটা ষড়যন্ত্র কে করলো সেটা না জেনে মরাটা বোধহয় ঠিক হবে না। তাছাড়া আমার দুটি নাতি নাতনিও আছে, তাদেরও রক্ষা করা দরকার। দাড়িগোফের ফাঁক দিয়ে একটু বিচক্ষণ হাসি হেসে লোকটা বলল, মরা যে তোমার বরাতে নেই তা তোমার রকম দেখেই আজ করেছিলুম। আমি বলি কি, মরার আগে একটু ভালো করে বেঁচে উঠলে তবে মরার একটা মানে হয়। আধ মরাদের তো বাঁচা মরার মধ্যে বিশেষ তফাৎ নেই, কি বলো হে? অতি যথার্থ কথা, আপনি জ্ঞানী লোক। গাছে ওঠার অভ্যেস করো, তুমিও জ্ঞানী হবে। তা যা বলছিলাম, যথার্থ মরতে হলে আগে যথার্থ বেঁচে ওঠা চাই। আধমরা ভাবটা ঝেড়ে ফেলে এবার একটু বেঁচে ওঠো তো বাপু। যে আগে, কিন্তু তার জন্য কি করতে হবে বলুন তো? ব্যায়াম নাকি? না হে। তবে কি ডাক্তার দেখিয়ে ওষুধ খাবো, নাকি কোবরেজের কাছে যাব, নাকি হোমিওপ্যাথি ধরবো? ওতে কাজ হবে না হে, অন্য নিদান দেখতে হবে। আজ এ পর্যন্তই। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে ঘোর প্যাচে প্রাণগোবিন্দর প্রথম পর্ব। খুব তাড়াতাড়ি ফিরব দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।